Hello students, welcome back to this lecture 3 of our chapter vector. আজকে আমাদের lecture 3 ভেক্টরের আগের দুটো যে lecture 1 lecture 2 আশা করছি তোমরা দেখে নিয়েছো, তোমরা বুঝে গেছো ভেক্টরের বেসিক কি, ভেক্টরের কম্পোজিশন অফ ভেক্টরস, ভেক্টরের বিভাজন যেটা আগের lecture 2 এ আমি দেখেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মেইনলি দুটো, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই কোঅর্ডিনেটস অ্যান্ড পজিশন ভেক্টরস আমাদের প্রথম টপিক। এর মানে কি, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই কোঅর্ডিনেটস। আমরা ভেক্টরকে নর্মাল সিম্বলিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখেছিলাম, তাই না? কিন্তু এইটা রিপ্রেজেন্টেশন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটের থ্রু কীভাবে ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা ভেক্টর, ধরো এই একটা ভেক্টর, এটাকে আমরা কোঅর্ডিনেটের থ্রু অর্থাৎ স্থানাঙ্কের মাধ্যমে, ত্রিমাত্রিক দেশে 3D স্পেসে স্থানাঙ্কের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে কীভাবে লিখতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা হচ্ছে আমাদের প্রথম টপিক আলোচনা। আর দ্বিতীয় টপিক হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। এটা তোমরা ভাববে এটা আবার কি, রিলেটিভ ভেলোসিটি আবার কি? আমরা তো ভেলোসিটি জানি, অ্যাক্সিলারেশন জানি। তোমরা একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে তোমরা এটা জেনেছিলে যে কোনো বস্তুর বেগ থাকতে পারে, কোনো বস্তুর ত্বরণ থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ, রিলেটিভ অ্যাক্সিলারেশন, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ। এইটা আবার কী ধরনের হয়েছে? তো এটাতেও আমি আসবো, সেকেন্ড টপিক আমাদের, ঠিক আছে? তো প্রথম যে টপিক, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই কোঅর্ডিনেটস অ্যান্ড পজিশন ভেক্টর, সেটা নিয়ে আমাদের আলোচনা করা যায়। আমরা একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ধরো এই একটা ভেক্টর, ধরো ওপি ভেক্টর, ঠিক আছে? এই একটা ধরো ভেক্টর, আমি ছোটো করেই আঁকছি, আগে বোর্ডে ধরে নেওয়া একটা ভেক্টর, ধরো নাম দিয়েছি ওপি ভেক্টর। ও থেকে ও বিন্দু হচ্ছে যার আদি বিন্দু, মূল বিন্দু, আর পি বিন্দু হচ্ছে যার অন্তিম বিন্দু, ঠিক আছে? এখন এই ওপি ভেক্টরটাকে আমরা কীভাবে ডিনোট করতে জানি? আমরা এতদিন যে ভেক্টর শিখে এসেছি, যা যা শিখে এসছো ভেক্টর চ্যাপ্টারে, ততদিন তোমরা ভেক্টরকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করো। ধরো ওপি ভেক্টর মানে আমরা এটাকে লিখতে পারি ওপি আর মাথায় একটা অ্যারো চিহ্ন দিয়ে, যেখানে ওপিটা তার ভেক্টরটার মানকে সূচিত করছে, ওপি এর দৈর্ঘ্যটা, সরলরেখাটার দৈর্ঘ্যটা, আর এই অ্যারো সাইনটা ডিনোট করছে আমার ভেক্টর সিম্বলকে, যে এটা একটা এর নর্মাল মান নেই, এর দিকও আছে। তো দিস ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে আমার সিম্বলিক রিপ্রেজেন্টেশন, চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, সিম্বলের মাধ্যমে প্রকাশ করা। কিন্তু আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায়, এবং সেই স্থানাঙ্কটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল স্পেসে, 3D স্পেসে। এখন এই ও মূল বিন্দুটাকে কেন্দ্র করে, এটাকে মূল বিন্দু হিসেবে ধরে নিয়ে এখান থেকে আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এই 3টে অ্যাক্সিস ড্র করা। এখন এই ওপি, এই ভেক্টরটার নাম দিলাম সাপোজ আর ভেক্টর, আমি একটা নাম দিলাম আর ভেক্টর, ওপি ভেক্টর। ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর। এবং এই ওপি ভেক্টর পি যে বিন্দুটা, এখান থেকে আমি এই এক্স আর ওয়াই, এই যে তলটা, এর উপর আমি একটা লম্ব টানবো, ঠিক আছে? তাহলে এর উপর আমি একটা লম্ব টানবো, তাহলে এটা যে পয়েন্টে যুক্ত হলো, আর এই ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরাল করে এই পয়েন্ট থেকে একটা সরলরেখা টানবো, ঠিক? আর এই সরলরেখাটাকে জুড়ে দিলাম, আর এই সরলরেখাটার সাথে সমান্তরাল করে এই পি বিন্দু থেকে একটা টানলাম এর সমান দৈর্ঘ্যের, আর এখান থেকে এটাকে এর সমান করে এখানে একটা সরলরেখা থাকবে। এটা আমি জ্যামিতিকভাবে বোঝাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অ্যানালিটিক মেথড, ঠিক আছে? এটা অ্যানালিসিস করে আমাকে বার করতে হবে যে ওপিকে আমরা কীভাবে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি। তার আগে আমি এই চিত্রটা এঁকে দিচ্ছি। তারপর কি, এই সরলরেখাটার সাথে আমি এই বিন্দু থেকে একটা সমান্তরাল করে সরলরেখা আঁকবো, আর এই সরলরেখাটার সাথে সমান্তরাল করে এই বিন্দু থেকে সরলরেখা এঁকে সেটাকে এর সাথে যোগ করে দেবো। আর এই সরলরেখার সাথে সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো যেটা জেড অ্যাক্সিসকে টাচ করবে এখানে, আর এর সাথে সমান্তরাল করে একটা সরলরেখা যেটা এইখানে টাচ করবে। তাহলে দেখতে পাচ্ছি একটা আয়তঘন তৈরি হয়েছে। এই শেপটাকে বলে, এই যে বক্স টাইপের শেপটা, কিউব একটা, ঠিক আছে? এটাকে কিউব শেপও বলে, আয়তঘন বাংলায় বলে।
তো এই যে সেটটা তৈরি হলে এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি, এটার নাম দিচ্ছি ধরো ই, এটার নাম দিচ্ছি ধরো এফ, এটার নাম দিলাম এফ। তাহলে টোটাল আমার যে আয়তঘনটা তৈরি হলো সেটার নাম হলো এ বি সি পি এফ ই ডি ও। এইটা এই টোটাল আয়তঘনটা আমি পেলাম। এখন এইটা আঁকার চিত্রটা আঁকার কারণ সেটা কারণটা তোমরা বুঝতে পারবে। এটা জ্যামিতিকভাবে না আঁকলে, জ্যামিতিকভাবে আমরা এটাকে প্রমাণ করতে চলেছি, অ্যানালিসিস করতে চলেছি যে অবস্থান ভেক্টর আর ভেক্টর কীভাবে স্থানাঙ্কের উপর ডিপেন্ড করছে। এখন এই শেষ বিন্দুটা ভেক্টরের পি বিন্দু, যেটা ধরে নিচ্ছি সেই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, এক্স ওয়াই জেড, এই পি বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি। আর যেহেতু এটাকে মূল বিন্দু ধরেছি ওকে, মানে এর স্থানাঙ্ক সবসময় 0,0,0, এটা মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, 0, ঠিক আছে। এখন তোমার এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর একটা একক ভেক্টর, যা ধরো ধরে নিলাম আই ক্যাপ। একক ভেক্টর, ইউনিট ভেক্টর তোমাদের আগেই পড়েছি যে ইউনিট ভেক্টর কাকে বলে, কোন একটি ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই অভিমুখে একটা তার একক ভেক্টর পাওয়া যায়। ইউনিট ভেক্টর যার ভ্যালু 1, যার ম্যাগনিটিউড 1। তো আই ক্যাপ এটা হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1 এবং ডাইরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক তেমনি একই রকমভাবে ওয়াই অ্যাক্সিসের উপর একটা আমি একক ভেক্টর নিয়ে নিলাম, দ্যাট ইজ জে ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর আমি একটা একক ভেক্টর নিয়ে নিলাম, সেটা হচ্ছে কে ক্যাপ। তো আমার ইউনিট ভেক্টরসগুলো কী কী হলো, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটে হলো। এই তিনটে হলো আমার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটে হলো আমার ইউনিট ভেক্টর এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। এখন তাহলে যেহেতু এই রেখাটা এই রেখার সাথে সমান্তরাল, ওডি রেখার সাথে এই বিসি রেখা সমান্তরাল এবং সমানও বটে, তাহলে এর দিকে এখানে একটা অ্যারো দেওয়া যেতে পারে, এটাকে আমি এই ভেক্টরের সাথে সমান ভেক্টর হিসেবে গণ্য করতে পারি। তো এখানে আমি একটা অ্যারো দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এইটা যেহেতু এর সাথে সমান্তরাল, এই সিপি সরলরেখাটা যেহেতু বি এ এর সাথে সমান্তরাল, আবার বি এটা যেহেতু আমার ও এফ এর সাথে সমান্তরাল, আর ও এফ যেহেতু আমার একটা ভেক্টর, ঠিক আছে, মানে জেড ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর, এটাকে আমি তার সাথে সমান্তরাল করে একটা ভেক্টর হিসেবে দেখাতে পারি। তাহলে এইখানে যে বহুভুজটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ ও ও বি সি পি, এই যে বহুভুজটা তৈরি হচ্ছে, দিস ইজ আ পলিগন, হচ্ছে আমার একটা পলিগন বহুভুজ। এই পলিগনটা থেকে আমরা কি পাই, বহুভুজের ভেক্টরের বহুভুজ সূত্র, পলিগন ল অফ ভেক্টরস, তা থেকে আমরা কি জানি যে বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলো যদি প্রত্যেকটা ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি দ্বারা তার লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এইগুলো কি একই ক্রমে গৃহীত, এই আরোটা এই দিক থেকে এই দিকে এসে, তারপর এইখান থেকে এইখানে গিয়ে, তারপর এখান থেকে এইখানে গিয়ে এখানে হচ্ছে আমার শেষ হলো, পি পয়েন্ট থেকে আমার জার্নি শেষ হলো, ও বিন্দু থেকে আমার এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর জার্নি শেষ হচ্ছে আমার পি বিন্দুতে, এই বহুভুজ অনুযায়ী। তাহলে ও আর পি এদের মধ্যেকার সরলরৈখিক দূরত্বটা, দ্যাট ইজ ও পি, সেটাই হচ্ছে আমার সরল, এবং সেটি হচ্ছে আমার এই বহুভুজের বিপরীত ক্রমে গৃহীত বাহু, অতএব এটাই আমার হবে লব্ধি ভেক্টর। অতএব আর ভেক্টর মানে দ্যাট ইজ ওপি ভেক্টর অলসো ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই অ্যাক্সিস বরাবর, যেহেতু পি এর মান এক্স ওয়াই জেড, পি এর স্থানাঙ্ক, তার মানে পি এক্স অ্যাক্সিস বরাবর এর ভ্যালু আমার, এর ম্যাগনিটিউড এক্স রয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এর ম্যাগনিটিউড আমার ওয়াই রয়েছে, জেড অ্যাক্সিস বরাবর এর ম্যাগনিটিউড আমার জেড রয়েছে। যেহেতু এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আমি জানি না এর ভ্যালু কত, আমি অন্য এক্স ওয়াই জেড ধরে নিয়েছি, অজানা মান। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি এর মান এক্স থাকে, তাহলে আর এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমার ভেক্টর আই ক্যাপ, আর এই ভেক্টরটা যেহেতু এর সাথে সমান্তরাল, তাহলে এর মানটাও এক্স এর সাথে সমান, আর এই দিক বরাবর আমার তার মানে এই দিক বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, তার মানে এক্স
তার মানে আলটিমেটলি আর ভেক্টর মানে কি, সিম্পল যদি বুঝি, বহুপদের সূত্র বুঝি, আর ভেক্টর মানে হচ্ছে আমার ওবি ভেক্টর, চিত্র অনুযায়ী ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর স্টেপ বাই স্টেপ ক্রম অনুসারে নিলে প্লাস সিপি ভেক্টর, সেটা সমান আমার আর ভেক্টর মানে হচ্ছে ওবি ভেক্টর। এখন ওবি ভেক্টর মানে হচ্ছে আমার কত ভ্যালুটা ওয়াই এর মান, আর এই অভিমুখের একক ভেক্টর কোন একটি ভেক্টরের মানকে ওই অভিমুখে একটি একক ভেক্টর দিয়ে গুণ করলে সেই ভেক্টরটা পাওয়া যায়। তার কারণ কি আমরা দেখেছিলাম যখন ইউনিট ভেক্টর করেছিলাম যে কোন একটা ভেক্টর তাকে ওই অভিমুখে মানে কোন একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই অভিমুখে একটা একক ভেক্টর পাওয়া যায় এন ক্যাপ। এই একটা ভেক্টর তার মান মড এ, তাকে এই ভেক্টরকে মড এ দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম ওই অভিমুখে একটা একক ভেক্টর। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন ক্যাপ ইন্টু মড এ। অতএব কোনো একটা অভিমুখে একক ভেক্টর জানা থাকলে আর ওই ভেক্টরটার মান জানা থাকলে তাদের দুজনের গুণফলটাই হবে সেই অভিমুখের ভেক্টর। তাহলে ও বি ভেক্টর মানে হচ্ছে আমার আলটিমেটলি ওই অভিমুখের একক ভেক্টর জে ক্যাপ, আর ওই অভিমুখের ম্যাগনিটিউড হচ্ছে আমার ওয়াই, আমরা ওয়াই জে ক্যাপ, প্লাস বিসি একই রকম ভাবে আমার এক্স আই ক্যাপ, আর সিপি একই রকম ভাবে আমার হবে সিপি মান জেড, ওই অভিমুখে একক ভেক্টর হচ্ছে জে, তাহলে জেড সরি ওই অভিমুখে একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, মানে জেড কে ক্যাপ। তো এটাকেই সাজিয়ে লিখলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সো এটা সমান হচ্ছে আমার আর ভেক্টর, ইকুয়েশন নাম্বার 1। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আর ভেক্টরকে, তার মানে আমার প্রকাশ হয়ে গেল এই লাইনেই, ইকুয়েশন 1এই আমার প্রকাশ হয়ে গেল যে এক্স ওয়াই জেড স্থানাঙ্ক তিনটে। তো স্থানাঙ্কের সাহায্যে আমরা এই আর ভেক্টরকে প্রকাশ করব। আলটিমেটলি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমরা আর ভেক্টরকে প্রকাশ করব। কিন্তু এতদিন আমরা আর ভেক্টর মানে সিম্পল আর তার মাথায় একটা অ্যারো, এটাই জানতাম। এটা ছিল আমার সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন একটা ভেক্টরের। স্থানাঙ্কের সাহায্যে আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে কিভাবে কোনো কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোঅর্ডিনেটের মাধ্যমে, কোঅর্ডিনেটের থ্রু এক্স ওয়াই জেড, কোঅর্ডিনেটের থ্রু আমার এই আর ভেক্টর এটা আমার রিপ্রেজেন্ট হয়ে গেল। এখন তাহলে যেটা আমার বলার সেটা হচ্ছে এটা তো হলো আমার কোঅর্ডিনেটের থ্রু রিপ্রেজেন্টেশন। এটা তো আমরা শিখে গেলে কীভাবে একটা ভেক্টরকে সিম্বলিক রিপ্রেজেন্টেশনের বাইরেও কোঅর্ডিনেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখন এই পি তো একটা বিন্দু, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে যদি কোনো একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাহলে সেই ভেক্টরটার একটা নাম দেওয়া হয়। এটা একটা ভেক্টর, বেসিক্যালি এটা একটা ভেক্টর আর ভেক্টর, আর বেসিক্যালি এটাও একটা বিন্দু পি। পি একটা বিন্দু যেটা 3D স্পেসে, 3 ডাইমেনশনাল স্পেসে রয়েছে। 3 ডাইমেনশনাল স্পেস তোমরা সবাই জানো, যার তিনটে স্থানাঙ্ক রয়েছে এক্স ওয়াই জেড। কারণ আমাদের চারপাশে যে শূন্য জায়গাটা এটাই আমাদের 3 ডাইমেনশনাল 3D। 1D ধরো দড়ির উপর দিয়ে, একমাত্রিক গতি চ্যাপ্টার দেখে পড়িয়েছিলাম যে একটা পিন ধরো দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে সেটা হলো আমার 1D। কাগজে এই যে বোর্ডে আমি লিখছি, এখানে কোনো একটা ধরো বিন্দু, এই বিন্দুটা অবস্থান করবে, মাত্রা কিন্তু তোমায় দৈর্ঘ্য পেতে হবে, প্রস্থ পেতে হবে, তার মানে দুটো ডাইমেনশন পেতে হবে। তো এটা হয়ে গেল আমার 2D এরিয়া। আর চারপাশটা আমার যেটা শূন্য চারপাশ, সেটা হচ্ছে আমার 3D 3 ডাইমেনশনাল স্পেস। কারণ এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই লাগবে, তো তিনটে ডাইমেনশন লাগবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটের ভ্যালু আমার লাগবে। তো 3 ডাইমেনশনাল স্পেসে কি হচ্ছে, এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমি কি করছি, একটা যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই জেড যার স্থানাঙ্ক, সেটাকে তার অবস্থানকে আমি মাপছি। কিসের মাধ্যমে মাপছি না, একটা ভেক্টরের মাধ্যমে। তো যখন মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থান একটা ভেক্টরের সাহায্যে মাপা হয়, তখন সেই ভেক্টরটাকে যে নাম দেওয়া হয় সেটাকে বলে পজিশন ভেক্টর। এই আর ভেক্টরটাকে আমি তখন বলবো পজিশন ভেক্টর। দিস ইজ নোন অ্যাজ পজিশন ভেক্টর, বাংলায় যাকে বলে অবস্থান ভেক্টর। দিস ইজ নোন অ্যাজ পজিশন ভেক্টর। এখন এই পজিশন ভেক্টরের আমার
মান বার করতে হবে। এটা পজিশন ভেক্টর, একে পজিশন ভেক্টর বলে। আর কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় স্থানাঙ্কের সাহায্যে আমি পুরোটা দেখে দিলাম। এরপর যেটা দেখবার বিষয়, আর ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করা দেখলাম, যে দেখলাম আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, মানে আর ভেক্টর যে কোনো একটা ভেক্টর হতে পারে, তো তাকে আমরা স্থানাঙ্কের সাহায্যে এইভাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এইভাবে আমরা ডিনোট করতে পারি ইকুয়েশন নাম্বার 1। কিন্তু এখান থেকে আমি আর মান জানি না, আর ভেক্টরে রিপ্রেজেন্ট করলাম, আর ভেক্টরটা রিপ্রেজেন্ট করলাম, আমি প্রকাশ করলাম যে আর ভেক্টরটা এইভাবে এক্স ওয়াই জেড এগেইনস্টে, এক্স ওয়াই জেড এর রেসপেক্টে। কিন্তু আর ভেক্টরের মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অফ দিস আর ভেক্টর। তো আর ভেক্টরের ভ্যালু কত, অর্থাৎ মড অফ আর ভেক্টর। তো মড অফ আর ভেক্টরের ভ্যালুটা আমি কীভাবে বার করতে পারি, এবার হচ্ছে আমার সেইটার হিসাব। এখন আয়তঘন আমরা এখানে যেটা পেয়েছি না, দ্যাট ইজ ও বি, ও বি, ও বি সি পি, ও বি সি পি, এই আয়তঘনের একটা কিউব। তো এই আয়তঘনের যে কোনো আয়তঘনের ক্ষেত্রে, সরি ওবিসিপি না, পুরো এই আয়তঘন, এটা পুরো একটা যে কিউবটা, হোল যে কিউবটা, যে এ বি সি, এ বি সি পি এফ ই ডি ও, এফ ই ডি ও, এই যে আয়তঘন, যে কোনো কিউবের একটা সূত্র আছে, ঘনকের সূত্র যেটাকে বলে, সেটা হচ্ছে আমার এক্ষেত্রে ঘনক আমার এই পুরো এইটা এবিসিপি এফইডিও। তো তার ক্ষেত্রে ঘনকের সূত্র অনুযায়ী কর্ণ স্কোয়ার, মানে এটা হচ্ছে কর্ণ, ডায়াগোনাল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, মানে লেন্থ তার হোল স্কোয়ার, প্লাস প্রস্থ উইডথ তার হোল স্কোয়ার, প্লাস উচ্চতা অর্থাৎ হাইট তার হোল স্কোয়ার, এটার সাথে সমান। তো এটা হচ্ছে বেসিক সূত্র, যেটা জ্যামিতিক একটা অবজেক্ট, জিওমেট্রিক্যাল অবজেক্ট, ঘনক একটা বেসিক্যালি জিওমেট্রিক্যাল অবজেক্ট। তো তার এটা সূত্র, কর্ণ স্কোয়ার ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে আমার কর্ণ হচ্ছে কোনটা, ওপি, তার মানে কর্ণর মান মানে হচ্ছে আমার ওপি এর মান, তো ওপি এর দৈর্ঘ্যটা, তো তার স্কোয়ার, এটা মানে হচ্ছে মড আর ভেক্টর, আর ভেক্টরের মান এটাই, এর দৈর্ঘ্যটাই আর ভেক্টরের মান, অর্থাৎ ওপির মান। তো কর্ণ স্কোয়ার ওপি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু, কী হবে আমার, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। অর্থাৎ দৈর্ঘ্যের মান কত আমার, দৈর্ঘ্য বরাবর মান, এক্স অ্যাক্সিস বরাবর মান যেটা, সেটা হচ্ছে এক্স তার হোল স্কোয়ার, প্রস্থ বরাবর কতটা মান ওয়াই, তো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস উচ্চতা বরাবর মান কত, সেটা হচ্ছে আমার জেড, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার মড আর ভেক্টরের মান। অতএব মড আর ভেক্টরের মান না, মড আর ভেক্টরের স্কোয়ার তার মান। অতএব মড আর ভেক্টর, অর্থাৎ মড আর ভেক্টরের মান মানে হচ্ছে ওপিটাকে বর্গমূল স্কোয়ারটা তুলে দিলে, তাহলে ওপি এর মান যেটা পাবো সেটাই মড আর ভেক্টরের মান। তাহলে ওপি এর মান স্কোয়ার তুলে দিলে কী হবে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল আমার এই যে পজিশন ভেক্টর আর ভেক্টর যেটা আমরা বলছি না, তার অ্যাকচুয়াল ভ্যালু, এর মানটা কত, লেন্থটা কত, সেটা হচ্ছে এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এখন একটা ডিফারেন্ট জিনিস এই চিত্রটা থেকেই আমাদের প্রমাণ করতে হবে, মানে থিওরিটিক্যালি তার ভ্যালুটা বার করতে হবে আমাদের। সেটা হচ্ছে যে দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন। দিক কোসাইন খুব একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা তুমি এখান থেকেই পাবে। ধরো এই যে ফেসটা এ বি সি পি, এই যে স্কোয়ার, এই যে ফেসটা, এই যে এরিয়াটা এই ও বি সি ডি, এই নিচের যে তলটা, এর সাথে পারস্পরিকভাবে লম্ব। মানে একটা ঘনকের কথা চিন্তা করো, একটা ঘনক, একটা কিউব, তার সব দিকটাই একে অপরের সঙ্গে লম্ব, পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তো এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না, এই তলটা এর উপর এরকম 90 ডিগ্রি ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে, তাই না? তাহলে এদের দুজনের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। এখন এই তলের উপর, অর্থাৎ এ বি সি পি, এই যে তলটা, এই তলের উপর
যদি আমি এই পি বিন্দু থেকে একটা সরল রেখা অঙ্কন করি এবং করে সেটাকে বি বিন্দু অবধি যোগ করে দিই, তাহলে এই সরল রেখাটা এই তলের উপরেই রয়েছে, এই এ বি সি এই তলের উপরেই রয়েছে, এবং এই সরল রেখাটা যে এই তলটা যেহেতু এই এ ও বি সি ডি এই নিচের এই তলটার সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এই সরল রেখাটাও এই সরল তলের এই যে বাহুটা দ্যাট ইজ ও বি তার সাথে পারপেন্ডিকুলার। অতএব বিপি এই সরল রেখাটা পারপেন্ডিকুলার অফ ও বি এই সরল রেখার সাথে লম্ব, অর্থাৎ এদের এই যে মাঝখানে যে কোণটা এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ঠিক, তাহলে এবার আমি এটা বোঝার সুবিধার জন্য আমি এটাকে জুড়ে দিচ্ছি, ড্রয়িংটা ক্লিয়ার হবে। তাহলে জুড়ে দিলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে যার এইখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ত্রিভুজ ও, এইটা মূল বিন্দু ও, ও বি পি, এই ত্রিভুজটা পেলাম। এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি আমি পেয়ে গেছি। তাহলে কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা কি হলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমি কি পাই, এখানে যদি আমি কসের কোসাইন আর এই ভ্যালুটা, এটা তো 90 ডিগ্রি আমার, এটা আমার 90 ডিগ্রি আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো ধরে নিচ্ছি আর ভেক্টর লেট, ধরে নিচ্ছি আর ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কোণে মত হয়ে আছে। এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সঙ্গে আলফা বিটা গামা কোণে আর ভেক্টর সাপোজ ধরো মত হয়ে আছে এর অ্যাঙ্গেলটা, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে এর অ্যাঙ্গেল এটা হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এর অ্যাঙ্গেল এটা হচ্ছে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল এটা হচ্ছে গামা। ঠিক আছে, তো এখানে এত আগলে জিনিসটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে বোঝা। আমি যে কোনো একটা কোণ দিয়ে দেখাচ্ছি, বাকি সব কোণের ক্ষেত্রে একই রকম হবে। ধরে নিচ্ছি এটা ওয়াই অ্যাক্সিস, তো আমি এর ক্ষেত্রে ধরে নিচ্ছি, তো এই অ্যাঙ্গেলটা কি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আর ভেক্টর কত কোণ করেছে বলেছি, বিটা কোণ করে আছে। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা ত্রিভুজের অ্যাঙ্গেল, ত্রিভুজ ওবিপি এর অ্যাঙ্গেল পিবিও, এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি আমি আগেই পেয়েছি। আর অ্যাঙ্গেল পিওবি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার পিওবি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি যদি আবার কোসাইন নিই, তাহলে কস বিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোণটা ওবি, ভূমি হচ্ছে ওবি ডিভাইড বাই অতিভুজ কোণটা বিপি, তাহলে ভূমি ওবি এর মান কত ওয়াই, অতিভুজ বিপি এর মান কত, সরি ওবি বাই বিপি না, অতিভুজ হচ্ছে আমার ওবি বাই অতিভুজ হচ্ছে আমার ওপি, এটা আমার অতিভুজ ওবি ভূমি বাই অতিভুজ, এটা তো লম্ব সমকোণী ত্রিভুজের লম্ব, আর অতিভুজ হচ্ছে আমার ওপি, তাহলে ওবি বাই ওপি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওবি এর ভ্যালু ওয়াই আর ওপি এর ভ্যালু কত, আমার ওপি এর ভ্যালু হচ্ছে আর তাহলে ওয়াই বাই আর, কস বিটা সমান ওয়াই বাই আর। একই রকম ভাবে যদি তোমরা হিসাব করো ত্রিভুজ একে, ঠিক আছে, তাহলে কস আলফার মান পাবে তোমরা এক্স বাই আর, আর কস গামার মান পাওয়া যাবে আমার জেড বাই আর, এই তিনটে মান পাওয়া যাবে। এখন এই কস বিটা, কস আলফা আর কস গামা এইগুলোকে বলে আমার দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন বলা হয়। কেন ডাইরেকশন কোসাইন বলা হয়, কারণ আলফা বিটা গামা এই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল যেটা পজিশন ভেক্টরটা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণে নত রয়েছে তাদের কোসাইন, তাদের কস, তো এটার নাম দেওয়া হয়েছে ডাইরেকশন কোসাইন। তো কস বিটাকে ধরে নিচ্ছি এম, কস আলফাকে ধরে নিচ্ছি এল, আর কস গামাকে ধরে নিচ্ছি এন, তাহলে আমার কি হলো, তাহলে আমার এল এম আর এন এই তিনটে রাশিকে বলা হয় আমার ডাইরেকশন কোসাইন, বা বাংলায় বলে
দিক কোসাইন। এখন এই দিক কোসাইনের একটা ডিফারেন্ট ধর্ম আছে যাদের, আমরা কি দেখলাম, cos আলফা মানে L is equals to x by r, cos beta is equals to m is equals to y by r, আর cos gamma is equals to n that is equals to z by r। এখন আমি যদি তিনজনের বর্গ করে দিই, অর্থাৎ cos স্কোয়ার আলফা এবং তাদের যোগ করে দিই পরস্পরের সাথে, cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা, তাহলে আমরা কি পাবো, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স বাই আর, কারণ cos আলফা মানে এক্স বাই আর তার হোল স্কোয়ার, প্লাস cos বিটা মানে ওয়াই বাই আর তার হোল স্কোয়ার, প্লাস cos গামা মানে জেড বাই আর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওই বর্গ করি, তাহলে ওই তলায় স্কোয়ার সেটাকে কমন নিয়ে নিলে উপরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আর এর মানটা কত, আর এর মান আমরা আগে বার করেছিলাম যে মড অফ আর ভেক্টর মানে হচ্ছে সেটা আর এর মান, আর এর ভ্যালু সেটা পেয়েছিলাম কত, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান, এখানে আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার সমান এই রুটটা বর্গমূলটা উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ারের ভ্যালুটা আমি যদি এখানে পুট করি, তাহলে লবে আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ারের ভ্যালু সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এসছে। তাহলে আলটিমেটলি এটা যদি কাটাকুটি করে দিই তাহলে এই ভ্যালু পেলাম 1, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে যে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা পেলাম সেটা হচ্ছে যে কোনো একটি অবস্থান ভেক্টরের দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি সবসময় একক হয়, এক হয়, কারণ এল স্কোয়ার এটা আমাদের নিউমেরিক্যালস করার সময় কিন্তু এটা প্রয়োগ আছে এবং এটা ব্যবহার করতে হবে ঘনমূল। ঠিক আছে, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা প্রমাণ করি। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেল আমার রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই দ্য হেল্প অফ কোঅর্ডিনেটস। এটাই ছিল আমাদের বেসিক আলোচনা। ঠিক আছে, এবার ধরো তোমায় বলা হলো যে এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এদের দুজনের লব্ধি এবং অন্তর ডিফারেন্স অ্যান্ড রেজাল্ট্যান্ট ভেক্টর এই কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বার করে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে কী করবে, ডাইরেক্ট ধরো এ ভেক্টরকে তুমি এইভাবে লিখতে পারো যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, x1 y1 z1 যে কোনো কোঅর্ডিনেট হতে পারে। আর বি ভেক্টরকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, যেহেতু তুমি এক্ষেত্রে কোঅর্ডিনেটের মাধ্যমে তোমরা সবাই রিপ্রেজেন্ট করছো একটা ভেক্টরকে, তো এক্ষেত্রে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ এইভাবে ডিনোট করতে পারো। এখন রেজাল্ট্যান্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুটো ভেক্টরের যোগফল। তাহলে যখন যোগ করবে তখন কী হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ প্লাস x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তো দুটোকে যোগ করে এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এই টার্মগুলো কমন নিয়ে নিলে x1 x প্লাস x2 ইন্টু i ক্যাপ পাওয়া যাবে, y1 প্লাস y2 ইন্টু j ক্যাপ পাওয়া যাবে প্লাস z1 প্লাস z2 ইন্টু k ক্যাপ পাওয়া যাবে। এটাই হয়ে গেল আমার এ ভেক্টর আর বি ভেক্টর, এদের দুজনের রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, আর ডিফারেন্স ভেক্টরের ক্ষেত্রে ঠিক সেম ভাবে পাবে, করে দেখে নেবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিফারেন্স ভেক্টর x1 মাইনাস x2 ইন্টু i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 ইন্টু j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 ইন্টু k ক্যাপ। এটা হয়ে গেল আমার ডিফারেন্স ভেক্টর। তো এটাকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর এতদিন আমরা জানতাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এই ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিফারেন্স ভেক্টর বলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতাম। বাট এখন যেহেতু আমরা স্থানাঙ্কের সাহায্যে রিপ্রেজেন্ট করতে শিখেছি, তো আমরা এইভাবেও এটাকে ডিল করতে পারি, এইভাবেও আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। ঠিক আছে, এবং এটার শুধু রিপ্রেজেন্টেশনই নয়, শুধু আমার উদ্দেশ্যটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করাই নয় স্থানাঙ্কের মাধ্যমে। ধরুন কোনো একটা বিন্দু, কোনো একটা 3D স্পেসে 3 ডাইমেনশনাল স্পেসে একটা যে কোনো বিন্দু পি রয়েছে, সেটার অবস্থান তুমি জানো, তার স্থানাঙ্ক তুমি জানো, সেটাকে কিন্তু ভেক্টরের সাহায্যে
আমি তার অবস্থানটাকে আমি নির্ণয় করতে পারি 3 ডাইমেনশনাল স্পেসে। এটাও এই বেনিফিটটাও আছে, ঠিক আছে। তো সেটা যখন নিউমেরিক্যালসগুলো যদি কোনো ভিডিওয়ে দেখাই, ঠিক আছে, তো সেখানে এর বাস্তব উদাহরণগুলো নিউমেরিক্যালস করার সাথে সাথে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটা আমি আজকে মেনলি আমাদের ফোকাস থিওরির উপরে রয়েছে, তো কনসেপ্টের উপর রয়েছে, তো কনসেপ্টটা নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করছি। তো আচ্ছা, একটা ছোট অঙ্ক দেখে নেওয়া যাক। একটা ছোট অঙ্ক দেখে নেওয়া যাক। ধরো এই কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ভেক্টরের এর উপরে একটা ছোট ধরো অঙ্ক। ধরো একটা ভেক্টর, এই ভেক্টর তাকে ধরো বলা আছে সেটা সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, 12k ক্যাপ, এইভাবে ধরো ভেক্টর দেওয়া আছে। এখন বলেছে, জানতে চেয়েছে যে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসের সঙ্গে এর কোণ কত, সেটা বার করতে হবে। তো এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসের সঙ্গে কোণ মানে জানতে চেয়েছে আমার আলফা বিটা গামা কত, আলফা কত, বিটা কত, আর গামার ভ্যালু কত, এই তিনটে ভ্যালু আমি বার করতে হবে। এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এ ভেক্টরটার এক্স কম্পোনেন্টের মান 3, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 3 লিখতে পারি। ওয়াই কম্পোনেন্টটা দেখা যাচ্ছে ওয়াই এর ভ্যালু 4, y equals to 4 লিখতে পারি, কারণ xi ক্যাপ প্লাস r ভেক্টর ইজ ইকুয়ালস টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। সেই সূত্র থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4 আর z এর ভ্যালু পাবো 12, তিনটে ভ্যালু পেলাম। তাহলে আমরা জানি cos আলফা মানে আমরা জানি কি x বাই ওই ভেক্টরটা মান, এক্ষেত্রে এই ভেক্টর x বাই a মানে এই ভেক্টরটার মান ম্যাগনিটিউড, আর x বাই a। cos বিটা মানে আমরা জানি y বাই মড a হবে, আর cos গামা মানে z বাই মড a হবে। মানে মড a এর ভ্যালুটা আমরা বার করতে হবে, অর্থাৎ এই ভেক্টরের মানটা আমাদের বার করতে হবে। এখন একটা অবস্থান ভেক্টরে, পজিশন ভেক্টরের মান কত পেয়েছিলাম আমরা, রুট অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ x এর জায়গায় মান কত, 3 মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার এমপি। যদি সমাধান করো 3 3 9, 4 4 16 আর সেটা 144। আলটিমেটলি এটা যোগ করলে, সামাপ করলে 6 4 10 হলো 0, 6 4 10, 10 আমরা 19 9 হাতে 1 169। তো আলটিমেটলি রুট অফ 169 মানে হচ্ছে আমার 30, রুট অফ 169 মানে হচ্ছে আমার 30, হ্যাঁ 30। তো অতএব মড এ এর মানটা পেলাম কত, 30। তাহলে এখন এটা 13 পেয়ে গেলাম, মানে এখান থেকে আমি এবার কি করতে পারি, এখান থেকে আমি এবার cos আলফা cos বিটা cos গামা বার করে নিতে পারি। cos আলফা মানে কত, x এর ভ্যালু 3 আমি জানি, x এর ভ্যালু 3, তো 3 ডিভাইডেড বাই এটার ভ্যালু পেলাম 30। y cos বিটা মানে y বাই মড এ, y এর ভ্যালু কত 4, না 4 বাই 30, আর z এর ভ্যালু কত 12, 12 বাই 30। এটা পেলাম আমি দিক কোসাইনগুলোর ভ্যালু। এখন তাহলে cos আলফা যদি 3 বাই 30 হয় তাহলে আলফা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমার cos ইনভার্স 3 বাই 30, বিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার cos ইনভার্স 4 বাই 30, আর গামা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমার cos ইনভার্স 12 বাই 30। এইগুলো কি ইনভার্সে মান বার করলে প্রত্যেকটার যে মান পাওয়া যায় সেটা তুমি ক্যালকুলেটারে করতে পারো, বা তোমরা ক্যালকুলেটার করে বার করে নিতে পারো, বা এইভাবেও এই ফর্মেও রেখে দিতে পারো। এটাই আমার আনসার, আলটিমেটলি এটাই আমার আনসার, যে আলফার ভ্যালু কত, বিটার ভ্যালু কত, গামার ভ্যালু কত। এটা কজ ইনভার্সের ভ্যালু সাইন্টিফিক ক্যালকুলেটার বার করবে, তোমরা পেয়ে যাবে মান কত, বা এই ফর্মেও তোমরা রেখে দিতে পারো। আর যদি বার করবার ইচ্ছা হয় বারও করতে পারো, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক তোমাদের এর উপর থেকে আসতে পারে। তো আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, এটা খুব সিম্পল উদাহরণ, আরও কমপ্লেক্স নিউমেরিক্যালস অনেক রয়েছে, ঠিক আছে, শব্দ ভিডিও কভার করা সম্ভব নয়, বাট আমি একটা উদাহরণ সিম্পল উদাহরণ দিলাম। তো এটা ছিল আমাদের রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই ইউজিং দ্য কোঅর্ডিনেটস ইন 3D, ঠিক আছে। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, 3D স্পেসে তো আমরা
দেখে নিলাম যে আর ভেক্টরকে আমরা এইভাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এই অনুযায়ী আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি বলা হয় যে 2 ডাইমেনশনাল স্পেসে কোনো অবস্থান ভেক্টরের রিপ্রেজেন্টেশন কী হবে, তখন সিম্পল দেখো 2 ডাইমেনশনাল স্পেস মানে আমার দুটো অ্যাক্সিস আছে না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটা নেই, এই অ্যাক্সিসটা নেই, যে কোনো একটা অ্যাক্সিস নেই, নয় এক্স অ্যাক্সিস নেই, নয় ওয়াই অ্যাক্সিস নেই, নয় জেড অ্যাক্সিস নেই, দুটো মোটমাট আমার অ্যাক্সিস নেই। তাহলে এখানে যে কোনো অ্যাক্সিস ধরে নিচ্ছি আমার জেড অ্যাক্সিসটা নেই, এটা ধরো জেড অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিসটা যেমন নেই, যেহেতু 2 ডাইমেনশনাল সেহেতু জেড অ্যাক্সিসটাই থাকবে না, কারণ উচ্চতা থাকবে না, দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে 2 ডাইমেনশনের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে জেড আমার কত হবে, সেক্ষেত্রে আমার জেড হয়ে যাবে 0, মানে 0 কে ক্যাপ মানে আলটিমেটলি 0। তো তখন আলটিমেটলি আমার এটার ফর্মেশনটা কী হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু থাকবে, বাট জেড এর ভ্যালু 0 হওয়ার জন্য এই টার্মটা আমার উঠে যাবে। তো আলটিমেটলি 2 ডাইমেনশনাল স্পেসে আমার অবস্থান ভেক্টর হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর এর মান কত হবে, মডার ভেক্টর কত হবে আমার দুটো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ জেড এর ভ্যালু 0 বলে জেডটা আমার অমিট হয়ে যাবে। সিম্পল, ভেরি সিম্পল। আমার আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিংও বটে, আমার স্পেশালি খুব ভালো লাগে, হ্যাঁ, যে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন মানে আপেক্ষিক বেগ আর আপেক্ষিক ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট আলোচনা, আপেক্ষিক বেগ আর আপেক্ষিক ত্বরণ। আমরা সকলে বেগ সম্পর্কে আগেই পড়া হয়ে গেছে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে, ঠিক আছে, গতি, বেগ, ত্বরণ সবই জানো তোমরা, কিন্তু আপেক্ষিক বেগ আপেক্ষিক ত্বরণ এই কথাটা না। এখন তোমার একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো, এখন ভূপৃষ্ঠে তুমি দাঁড়িয়ে আছো এবং তুমি দেখলে একটা ট্রেন তোমার সামনে দিয়ে ছুটে চলে যাচ্ছে, তো তুমি কি বলবে যে ট্রেনটা আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল, ছুটে চলে গেল। তুমি কিন্তু ভূপৃষ্ঠে যেহেতু দাঁড়িয়ে আছো তুমি কিন্তু স্থির ব্যক্তি, কিন্তু ট্রেনটা ভূপৃষ্ঠের উপর দিয়ে ছুটে যাচ্ছে, ঠিক। এবার এটা একটা ঘটনা হতে পারে। এবার তুমি ধরো সাইকেল নিয়ে যাচ্ছ, এবার দেখলে সাইকেল নিয়ে যেতে যেতে ট্রেনটাও তোমার পাশ দিয়ে যাচ্ছে, তাই তুমিও গতিশীল ভূপৃষ্ঠের সাপেক্ষে, আবার ট্রেনটাও গতিশীল ভূপৃষ্ঠের সাপেক্ষে, ঠিক। এবার তখন তুমি কি বলবে যে ট্রেনটা গতিশীলই বলবে, কিন্তু তখন তোমারও একটা নিজস্ব গতিবেগ রয়েছে, তোমার নিজেরও একটা গতিশীল রয়েছে, তুমি আর তখন ভূপৃষ্ঠে স্থির নও। তো আমাদের বাস্তবে এরকম অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কোনো একটা গতিশীল বস্তু সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা অন্য কোনো বস্তুর অবস্থা বর্ণনা করবার প্রয়োজন পড়ে, কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে বা কোনো দর্শকের সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিকে বর্ণনা করবার প্রয়োজন পড়ে, জানবার প্রয়োজন পড়ে ভূপৃষ্ঠের সাপেক্ষে। আমরা এতদিন যে গতিবেগ ত্বরণ জানতাম, যে গতিবেগ ভি ভেক্টর, ত্বরণ এ ভেক্টর, এইগুলো কি ছিল সব, এগুলো ছিল আমার ভূপৃষ্ঠের সাপেক্ষে তার বেগ, ভূপৃষ্ঠ সবসময় স্থির, তাই ভূপৃষ্ঠের সাপেক্ষে তার বেগ, ভূপৃষ্ঠের সাপেক্ষে তার ত্বরণ। এতদিন আমরা এগুলো জানতাম, আমরা যেগুলো বেগ ত্বরণ জানতাম সেগুলো সব ভূপৃষ্ঠের সাপেক্ষে জানতাম, কিন্তু এরকমও ক্ষেত্র আছে যেটা দর্শকের সাপেক্ষে বা কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর গতি জানবার প্রয়োজন করতে পারে। ধরো তুমি সাইকেল নিয়েছো, তোমার পাশে একটা বাইক গেল, তুমি বলবে বাইকটা গতিশীল, আবার তুমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকলেও বলতে বাইকটা গতিশীল, বাট তুমি যেহেতু যখন স্থিরভাবে দাঁড়িয়ে বলবে যে বাইকটা গতিশীল, তুমি এবং তখন যদি তুমি বাইকটার গতি মাপো, তাহলে সেটা হবে ভূপৃষ্ঠের সাপেক্ষে তোমার বাইকটার গতিবেগ, কারণ তুমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো স্থিরভাবে, তো ভূপৃষ্ঠও স্থির, তুমিও স্থির, তো তুমি তখন যেহেতু স্থির অবস্থায় আছো, ভূপৃষ্ঠের সাপেক্ষে আছো, তাই ভূপৃষ্ঠের সাপেক্ষে বা তোমার সাপেক্ষে ব্যাপারটা একই। এবং বাইকের তখন যে গতিবেগটা তুমি পাবে, তুমি যে সাইকেলে চলা অবস্থায় বাইকটার গতিবেগ মাপো, সেটা কিন্তু আলাদা হবে। তাই আপেক্ষিক গতির সংজ্ঞা হচ্ছে কোনো দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর গতিকেই, তার আপাত গতিকেই বা তার আপাত বেগকে তার আপেক্ষিক বেগ বলে, রিলেটিভ ভেলোসিটি বলে। এবং একই রকমভাবে কোনো দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর আপাত ত্বরণকে তার আপেক্ষিক ত্বরণ বলে। এই আপাত বেগ, আপাত ত্বরণ, এটাই হচ্ছে আমার প্রেজেন্ট আলোচনার বিষয়। এইগুলো কিন্তু ছিল প্রকৃত বেগ। আর প্রকৃত বেগ কাকে বলা হয় না,
ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে যে কোনো বেগকে সেই বস্তুর প্রকৃত বেগ বলে। আর এখন যে আলোচনা করব, ধরো ডব্লিউ এটা একটা বেগ, ধরো এ ডব্লিউ এটা ধরো একটা ত্বরণ, ঠিক আছে? এইগুলো হচ্ছে কিন্তু আমার আপেক্ষিক বেগ। এগুলো হচ্ছে আমার আপেক্ষিক বেগ। কেন? মানে এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে এই বেগ বা ত্বরণ নয়, এটা হচ্ছে আমার দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বা ত্বরণ। আগেটা ছিল কি, আগেরগুলো ছিল যার জেনেছিল ভূপৃষ্ঠের সাপেক্ষে সব মেপেছিল, সেই মাপগুলো সব ভূপৃষ্ঠের সাপেক্ষে ছিল। আর এখন যেটা জানবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, অর্থাৎ কোনো দর্শকের সাপেক্ষে বা কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতিবেগ, সেটাই হচ্ছে আমার আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রে আপেক্ষিক ত্বরণ, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক বেগ বা ত্বরণ, ঠিক আছে? এটা প্রকৃত, এটা আপেক্ষিক, দিস ইজ জিরো। এটা হচ্ছে আমার মূল বিষয়। এবার তুমি বলবে আপেক্ষিক যে বেগ, আপেক্ষিক বেগটাই মাপবো কি করে? আপেক্ষিক বেগকে আমি মাপবো কি করে? এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি আপেক্ষিক বেগকে মাপবো কি করে? তো আপেক্ষিক বেগ, ধরো যদি কোনো একটা বস্তু, ধরো তার গতিবেগ ধরো v1, এই v1টা হচ্ছে তার প্রকৃত বেগ, অর্থাৎ তার মানে কি হলো, সেই বস্তুটার ভূপৃষ্ঠের সাপেক্ষে বেগ। আর দর্শক ধরো যে বস্তুটাকে দেখছে তার ধরো বেগ v2, সেটাও হচ্ছে তার প্রকৃত বেগ, সেই দর্শকের প্রকৃত বেগ। তার মানে কি, সেই দর্শকের ভূপৃষ্ঠের সাপেক্ষে দর্শকের বেগ v2 আর ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটার বেগ v1, এটা বস্তুর বেগ। আর এটা হচ্ছে আমার দর্শকের বেগ, ঠিক? তাহলে দর্শক বস্তুটাকে দেখছে, তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত? তার মানে কি, দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ, তার মানে এটাই হয়ে গেল আমার আপেক্ষিক বেগ। আর এটার ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর বেগ বলছি না, দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ বলছি। তার মানে এটা হয়ে গেল আমার আপেক্ষিক বেগ, বস্তুর আপেক্ষিক বেগ, বস্তুর আপেক্ষিক বেগ। এটা যদি আমি ডব্লিউ নাম দিই, সেটা হবে বস্তুর প্রকৃত বেগ মাইনাস দর্শকের প্রকৃত বেগ, VA মাইনাস V, মানে এটা V1 নাম দিয়েছিলাম না, সরি, V1 মাইনাস V2। এটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগের বার করার নিয়ম। অর্থাৎ কোনো দর্শকের সাপেক্ষে যখন কোনো বস্তুর আপেক্ষিক বেগ মাপবে, তখন কি করতে হবে, সেই আপেক্ষিক বেগের মানটা বার করতে হলে কি করতে হবে, ওই বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগ থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে যে বিয়োগ ফলটা পাবে সেটাই হবে আমার আপেক্ষিক বেগ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটা প্লাস মাইনাসের খেলা। ধরো বস্তু, ধরো একটা ট্রেন এইদিকে যাচ্ছে, বা তুমি ধরো তার সাথে যাচ্ছ, ট্রেনের গতিবেগ ন্যাচারালি বেশি আর তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ। এবার তাহলে তুমি যখন দেখবে, যদি মাপো চালানো অবস্থায় ট্রেনটার গতিবেগ কত মাপা সম্ভব হয়, তাহলে তুমি দেখতে পাবে যে ভূপৃষ্ঠ থেকে দাঁড়িয়ে ট্রেনটার গতিবেগ যা, তার থেকে তোমার মাপা গতিবেগটা খানিকটা কম। এবার তুমি বলবে কেন কম? এটা পরীক্ষামূলক সত্য। কেন সত্য, কেন কম হলো? তোমার চালানো অবস্থায় ট্রেনটার গতিবেগ যখন মাপবে, ট্রেনটার গতিবেগ কেন কমে গেল? কারণ তোমার গতিবেগটা ওই ট্রেনটার গতিবেগ থেকে মাইনাস হয়ে গেছে, কারণ তোমার তখন নিজের একটা ওই ডাইরেকশনে গতিবেগ রয়েছে, অলরেডি তোমার ওই ডাইরেকশনে একটা গতিবেগ রয়েছে, সেই জন্য ওই গতিবেগটা ওই ট্রেনের গতিবেগ থেকে ক্যান্সেল আউট হয়ে যায়। সো এখানেও সেটা। তো আপেক্ষিক বেগ মানে হচ্ছে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। তো V1 মাইনাস V2, এটা হচ্ছে আমার সূত্র। এটা মনে রাখবে সবসময়, আপেক্ষিক বেগ মাপবার জন্য এটা কাজের জিনিস, ঠিক আছে? এখন যেটা এর কতগুলো কেস রয়েছে, আমি তো V1 মাইনাস V2 লিখে নিলাম, এর কতগুলো কেস রয়েছে। কেস 1, ধরো এখানে বলছে বস্তু ও দর্শক একই দিকে গতিশীল। ধরো বস্তু ও দর্শক একই দিকে গতিশীল, বস্তু এইদিকে গতিশীল, দর্শক এইদিকে গতিশীল। অবজারভার, ও আমি সিম্পল ও লিখছি, আর বস্তুকে আমি এটা অবজারভার লিখছি, অবজারভার। আর দর্শক, এই সরি বস্তু হলো অবজেক্ট অ্যান্ড অবজারভার একই দিকে গতিশীল। তাহলে সেক্ষেত্রে যদি অবজেক্টের গতিবেগ v হয় আর দর্শকের গতিবেগ u হয়,
তাহলে আপেক্ষিক গতিবেগ ডব্লিউ হবে দর্শকের সাপেক্ষে বস্তুর গতিবেগ, মানে বস্তুর গতিবেগ মাইনাস অফ দর্শকের গতিবেগ, যেহেতু এরা একই দিকে গতিশীল। এবার দ্বিতীয় কেস হচ্ছে কেস 2। ধরো বস্তু যেদিকে গতিশীল, অর্থাৎ অবজেক্ট যেদিকে গতিশীল, দর্শক তার বিপরীত দিকেও তো গতিশীল থাকতে পারে। এটা অবজার্ভার, অবজেক্ট এই দিকে গতিশীল, দর্শক তার ঠিক বিপরীত দিকে গতিশীল। তখন কি হবে? তখন আপেক্ষিক বেগ দর্শকের সাপেক্ষে বস্তুর কি হবে? ঠিক মেন সংজ্ঞাটা একই থাকবে। দর্শকের সাপেক্ষে আপেক্ষিক বেগ মানে কি? বস্তুর আপেক্ষিক বেগ ভি, ধরো এটা ভি, মানে বস্তুর প্রকৃত বেগ সেটা ভি, আর দর্শকের বেগ ধরো ইউ, বাট ডাইরেকশনটা একে অপরের বিপরীত। তাহলে মূল সংজ্ঞাটা কি? দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ মানে হচ্ছে বস্তুর প্রকৃত বেগ মাইনাস দর্শকের প্রকৃত বেগ। দর্শকের প্রকৃত বেগটা ইউ, আর দর্শকের প্রকৃত বেগটা বস্তুর বেগের বিপরীতে, তো এটা হবে মাইনাস ইউ, কারণ বেগের মান দিক 2 আছে, তো এই ক্ষেত্রে প্লাস মাইনাসটা সিগনিফিক্যান্ট। সংজ্ঞা কি বলে? যে বস্তুর বেগ প্রকৃত বেগ মাইনাস দর্শকের প্রকৃত বেগ, সেটাই হচ্ছে দর্শকের সাপেক্ষে বস্তুর আপাত বেগ বা আপেক্ষিক বেগ। এখন যেহেতু একে অপরের বিপরীতে, তো এই ইউটার ভ্যালু কি হবে? ভি এর যেহেতু বিপরীতে, এটা হয়ে যাবে মাইনাস ইউ, তো আলটিমেটলি এর ভ্যালুটা হবে ভি প্লাস ইউ। এইটার বাস্তব উদাহরণ হচ্ছে যখন ধরো পাশাপাশি, ধরো পাশে একটা ট্রেন যাচ্ছে, আর তুমি সেই ট্রেনটার পাশ দিয়ে বিপরীত দিকে বেরিয়ে যাচ্ছ। তুমি যে ট্রেনটায় বসে আছো তার পাশ দিয়ে ধরো একটা বিপরীত দিকে একটা ট্রেন হচ্ছে, বিপরীত দিকে তুমি ধরো এইভাবে গেলে, আরেকটা ট্রেন ধরো ও পাশ থেকে এইভাবে, তখন দেখবে ওই ট্রেনটার অপেক্ষাকৃত যেন মনে হবে দ্রুত বেরিয়ে যাবে, ওর যা গতিবেগ তার থেকেও যেন বেশি বেগ নিয়ে বেরিয়ে যাবে। সেটা কেন? না তুমি যেহেতু দেখছো ট্রেনটাকে, তো তুমি তার ট্রেনটার আপেক্ষিক গতিবেগ দেখছো, তাই এই দুটো বেগ তখন আলটিমেটলি যোগ হয়ে গেছে, কারণ তোমরা একে অপরের বিপরীত দিকে যাচ্ছ। তো আলটিমেটলি তখন আপেক্ষিক বেগটা কি হয়? বেড়ে যায় প্রকৃত বেগের থেকে, কারণ এটা এক্ষেত্রে প্লাস হচ্ছে। আর এক্ষেত্রে কি হয়? তখন ফার্স্ট কেসটায় কি হয়? ধরো দুটো, তুমি একটা ট্রেনে করে যেদিকে যাচ্ছ, আরেকটা পাশেও একটা ট্রেন ঠিক সেই দিকেই যাচ্ছে, তো গতিবেগ যাবে, বাট ডাইরেকশনটা দুজনেরই এক সেম। তখন কি হবে? ভি মাইনাস ইউ হওয়ার জন্য কি হবে? ট্রেনটার পাশের ট্রেনটার গতিবেগ প্রকৃত গতিবেগের থেকে কমে গেছে বলে মনে হবে, কারণ এক্ষেত্রে ভি মাইনাস ইউ, তাই আলটিমেটলি আপেক্ষিক গতিবেগটা তোমার কমে গেছে বলে মনে হয়, বাট প্রকৃত বেগ কিন্তু বেশি গেছে। ঠিক আছে, তো এই দুটো কেস হতে পারে। আচ্ছা, এটা হলো কোনো একটি নির্দিষ্ট দিকের ক্ষেত্রে। এবার বস্তু বিভিন্ন দিকে গতিশীল থাকতে পারে, তো তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ মাপবার প্রয়োজন হতে পারে। এবার বিভিন্ন দিক মানেই আমার চলে আসবে ভেক্টরের প্রশ্ন। তাহলে যদি বস্তুর গতিবেগ ভি ভেক্টর হয় আর দর্শকের গতিবেগ ইউ ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যে আপেক্ষিক গতিবেগ সেটা ডব্লিউ তখন একটা ভেক্টর হবে, কারণ তখন এর মান আর দিক 2 আছে, কোনো একটা নির্দিষ্ট দিক না, বিভিন্ন দিকে যদি গতিশীল থাকে। ধরো কোনো একটা কোণ করে রয়েছে, ইউ ভেক্টর ধরো ভি ভেক্টরের সঙ্গে একটা কোণ করে রয়েছে, এক্ষেত্রে তো কোনো কোণ করে নিয়ে একে অপরের সাথে সমান্তরালভাবে বিপরীত দিকে বা একই দিকে যাচ্ছে, কিন্তু ধরো পারস্পরিক ধরো কোণ করেছে, এইদিকে ভি ভেক্টর যাচ্ছে, ভি আছে, মানে বস্তু যাচ্ছে, আর এইদিকে ধরো দর্শক যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগটা কত, সেটা কীভাবে বার করবো? সেটা আমাকে ভেক্টরের থ্রু দিয়ে বার করতে হবে। তখন আলটিমেটলি কী হবে? ডব্লিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, অতএব ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, এই দুটো ভেক্টরের আমার লব্ধি ভি ভেক্টর